পলিসিস্টিক ওভারি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা খুব কমন এন্টিটি আমাদের দেশে। আসুন জেনে নিই যে ফার্টিলিটিকে কিভাবে পলিসিস্টিক ওভারি অ্যাফেক্ট করতে পারে। সহজ ভাষায় বলতে গেলে পলিসিস্টিক ওভারি থাকলে প্রেগনেন্সি প্ল্যান করতে কি অসুবিধা হতে পারে, এটা ফার্স্ট। আর সেকেন্ড ভিডিও এটারই আরেকটা পার্টে আমি বলবো যে এই অসুবিধার হাত থেকে আপনি কি করে বেরিয়ে আসতে পারেন। ফার্স্ট এটা শুরু করছি, পলিসিস্টিক ওভারি তাদের কি প্রেগনেন্সি প্ল্যানের জন্য কিছু বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন বা তাদের কি অসুবিধা হতে পারে পলিসিস্টিক ওভারিতে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ। সবার আগে বুঝতে হবে পলিসিস্টিক ওভারি অর্থাৎ পলিসিস্টিক যে টার্মটা ইউজ হচ্ছে সেটার মানে কি। সিস্ট, পলি মানে অনেকগুলো সিস্ট। সত্যি কি সিস্ট আছে? ওভারির সিস্ট নিয়ে অনেকেই কিন্তু প্রচণ্ড রকম কনসার্ন হয়ে যান। বিশেষ করে পলিসিস্টিক ওভারি বেশিরভাগ ক্ষেত্রে ডায়াগনোসিস হয় ইরেগুলার পিরিয়ডের সময় একটা আলট্রাসাউন্ড করতে গিয়ে, এবং সেটা সাধারণত টিনসে। তো পেরেন্টসরা খুব স্বাভাবিকভাবেই সিস্টের সাথে যেটা রিলেট করেন ওভারিয়ান সিস্টের সাথে সেটা হচ্ছে ম্যালিগন্যান্সি বা ক্যান্সার। দেখুন, সিস্ট অনেক রকমের হয়, বিনাইন হয়, ম্যালিগন্যান্ট হয় আর ফাংশনাল হয়। আর পলিসিস্টিক ওভারিটা কিন্তু এটা একটা ডিস্টিংক্ট এন্টিটি। অ্যাকচুয়ালি এই সিস্টটা ওই রকম সিস্ট নয়। সিস্ট মানে হচ্ছে জল ভরা থলি। এবার একটা খুব মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ফলিকল কিন্তু মানে আমাদের যে ওভারিয়ান সাইকেল যে উসাইট বা ডিম্বাণু সেটা প্রত্যেকটাই কিন্তু একটা ফলিকল বা জল ভরা থলির মধ্যে বড় হয়। এবার এই জল ভরা থলিটাকে ফাটিয়ে যদি বেরিয়ে আসতে পারে তবেই ওভুলেশন হয়। যদি না পারে তাহলে সেই যে ফলিকলটা সেটাই থেকে যায়, মাসের পর মাস জমতে থাকে। এটাই হয় পলিসিস্টিক ওভারিতে। এই যে ফলিকলসগুলো, অনেকগুলো ফলিকলস, সেটাকেই আমরা জল ভরা, তো কাজেই কলোকিয়ালি সিস্টই বলা হয়। তো এই সিস্টগুলো কিন্তু তথাকথিত যেটা বিনাইন সিস্ট বা ম্যালিগন্যান্ট সিস্ট সেই সিস্টের পর্যায়ে পড়ে না। কাজেই এই সিস্ট নিয়ে ওই রকমভাবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে যে এটাতে কেন প্রেগনেন্সি আসতে অসুবিধা হয়। দেখুন, প্রেগনেন্সি আসতে গেলে আমার কি দরকার? একটা ডিম্বাণু, পরিপক্ক ডিম্বাণু, এবং সেই ডিম্বাণু যদি শুক্রাণুর দ্বারা ফার্টিলাইজড হয় বা নিষিক্ত হয় তবে ভ্রূণ তৈরি হয়। সেই ভ্রূণ যদি ইউটেরাসের গায়ে গিয়ে বসে দেন অনলি আসে প্রেগনেন্সি। এবার যদি ডিম্বাণুটা বড়ই না হয়, ডিম্বাণুটা যদি ফলিকল রাপচার করে বের হয়েই না আসতে পারে, তাহলে কি করেই বা ফার্টিলাইজড হবে? ভ্রূণই বা কী করে তৈরি হবে? বাকি তো ছেড়ে দিন, বাকির কথা তো পরে। তো পলিসিস্টিক ওভারির মেন যে প্রবলেম সেটা হচ্ছে এই ওভুলেটরি ডিসফাংশন। অর্থাৎ ডিম্বাণু তো আছে অনেক, কিন্তু ডিম্বাণুগুলো ঠিক সময়ে বড় হয় না, বড় হলে সেটা রাপচার্ড হয় না, এবং এই কারণেই প্রেগনেন্সি আসে না। তো পলিসিস্টিক ওভারিতে প্রেগনেন্সি আনতে গেলে আমাদের সাধারণত কিছু কিছু জিনিস করতে হয়, যেটা আমি পরের ভিডিওতে বলবো। আচ্ছা, এছাড়া আরও একটা জিনিস আছে, পলিসিস্টিক ওভারিতে কিন্তু অনেকেরই কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকে। সেই হরমোনাল ইমব্যালেন্সটাও আরেকটা কারণ যে এন্ডোমেট্রিয়াম যেটা সেটা আউট অফ ফেজ থাকে। অর্থাৎ এদিকে তো ওভুলেশনের মতন হচ্ছে, কিন্তু ওইখানে ওভুলেশন করিয়ে দিলেও অনেক সময় সেটা ইমপ্লান্টেশন হয় না বা মিসক্যারেজ হয়ে যায়। অথবা যার শরীরে পলিসিস্টিক ওভারি হচ্ছে তার ক্ষেত্রে অনেক সময় আমরা থাইরয়েড বা প্রোল্যাক্টিন বা অন্যান্য ওভুলেটরি ডিসফাংশন করার জন্য যে হরমোনগুলো দায়ী সেগুলোরও কিছু ইমব্যালেন্স পাই। অনেক ক্ষেত্রেই অ্যান্ড্রোজেনের আধিক্য থাকে, অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল মানে মেল হরমোনস বেশি থাকে, এবং তারা অনেক ক্ষেত্রেই ওভারওয়েট হয়। তো এই যে মেটাবলিক ডিসফাংশন এটাও কিন্তু আরেকটা কারণ প্রেগনেন্সি আসতে বাধা দেওয়ার। তো আমাদের যখন পলিসিস্টিক ওভারিকে ডিল করতে হয় আমরা চাই হলিস্টিক্যালি ডিল করতে, এবং এই পলিসিস্টিক ওভারি হলিস্টিক্যালি যদি ডিল করা যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই এটাকে আমরা অনেকটাই শেপে আনতে পারি। এই ব্যাপারেই আমি পরের ভিডিওতে আপনাদের ডিটেলসে বলব। ধন্যবাদ।